আমার বাবা পারিবারিক রাতের খাবারের টেবিলে হেসে বললেন, আমার সব সন্তানকে নিয়েই আমি গর্বিত, শুধু এই টেবিলে বসে থাকা সবচেয়ে ছোট মেয়েটাকে বাদ দিয়ে। মুহূর্তের মধ্যে পুরো ডাইনিং রুম হাসিতে ফেটে পড়ল। আমার বড় ভাই রাকিব টেবিলে চাপড় দিল, আপা ইলিনা মুখে হাত দিয়ে হাসি চাপার অভিনয় করলো, কিন্তু তার চোখে আনন্দ স্পষ্ট। এমনকি আমার খালা শারমিনও আমার দিকে ঝুঁকে ফিস ফিস করে বললেন, কাঁদিস না যেন, তা না হলে আজকের পারিবারিক আড্ডাটাই নষ্ট হয়ে যাবে। এই হাসিটা আমার জন্য নতুন ছিল না। ছোটবেলা থেকে যখনই আমি কোনো ভালো ফলাফল করেছি, বাবা সেটাকে গুরুত্ব দেননি। বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছিলাম, তিনি বলেছিলেন এইসব দিয়ে সংসার চলে না। নিজের যোগ্যতায় বড় বড় প্রতিষ্ঠানের আর্থিক পরামর্শক হিসেবে কাজ শুরু করেছিলাম। তিনি বলেছিলেন অফিসে বসে হিসাব মিলিয়ে কেউ বড় মানুষ হয় না। বাবার ব্যবসায় যোগ দিতে অস্বীকার করেছিলাম বলে আমি হয়ে গেলাম পরিবারের সবচেয়ে ব্যর্থ সন্তান। আমার নাম নওরিন হক, বয়স 31। তবুও সেই ডাইনিং টেবিলে বসে মনে হচ্ছিল আমি যেন এখনো সেই ছোট্ট মেয়েটাই যাকে সবাই অবহেলা করে। বাবা গ্লাস তুলে বড় ভাই রাকিবের দিকে তাকিয়ে বললেন, রাকিব আমাদের রিয়েল এস্টেট ব্যবসাটাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। রাকিব গর্ব ভরে হাসলো, তারপর আপার দিকে তাকিয়ে বললেন, এলিনা সরকারি বড় প্রকল্পের কাজ এনে কোম্পানির নাম আরো উঁচু করেছে। এলিনা নিজের জুসের গ্লাস তুলে বাবাকে ধন্যবাদ জানালো। সব শেষে বড় ভাই মাহিনের দিকে তাকিয়ে বাবা বললেন, আর মাহিন খুব শিগগিরই হক গ্রুপের নতুন ব্যবস্থাপনা পরিচালক হবে। ঘরে আবারও হাততালি পড়ল। তারপর বাবা ধীরে ধীরে আমার দিকে তাকালেন, ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি। আর নওরিন কয়েক সেকেন্ড থেমে বললেন, ও বাসায় বসে মানুষের হিসাব নিকাশ করে, এত এত পড়াশোনা করে শেষ পর্যন্ত হিসাব রক্ষকই হলো। আবারও সবাই হেসে উঠল। আমি ধীরে ধীরে টেবিলের উপর রাখা ন্যাপকিন ভাঁজ করলাম। শান্ত গলায় বললাম, আপনার কথা শেষ হয়েছে? বাবা হেলান দিয়ে বসে বললেন, এত সিরিয়াস হওয়ার কি আছে, আজ তো বাবা দিবস। আমি মৃদু হেসে বললাম, ঠিক সেই কারণে আপনার জন্য একটা উপহার এনেছি। ব্যাগ থেকে একটা ক্রিম রঙের খাম বের করে বাবার প্লেটের পাশে রাখলাম। বললাম, শুভ বাবা দিবস বাবা। তিনি খামটির দিকে তাকিয়ে হেসে বললেন, কি আছে, আবার কোনো হিসাবের কাগজ নাকি? আমি আর একটি কথাও বললাম না, চুপচাপ ডাইনিং রুম থেকে বেরিয়ে এলাম। বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল চকচকে কালো রঙের একটি মার্সিডিজ বেঞ্জ। 3 বছর আগে যখন বাবার ব্যবসা বড় ধরনের আর্থিক সংকটে পড়েছিল, তখন এই গাড়িটি আমি আমার নিজের প্রতিষ্ঠানের নামে লিজ নিয়ে দিয়েছিলাম। কিন্তু সবাইকে বাবা বলেছিলেন আমার ছোট মেয়েটা জীবনে প্রথম একটা কাজের কাজ করেছে। আমি গাড়ির দরজা খুলে ভেতরে বসলাম। ঠিক তখনই রাকিব দৌড়ে বাইরে এলো। এই কি করছিস? আমি শান্তভাবে বললাম, আমার গাড়িটা নিয়ে যাচ্ছি। কি বলছিস? বাবা তো বলেছে তুই গাড়িটা ওনাকে উপহার দিয়েছিস। আমি ইঞ্জিন চালু করে উত্তর দিলাম, উপহার দেইনি, শুধু ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছিলাম। বাড়ির ভেতর থেকে তখনও হাসির শব্দ ভেসে আসছিল। আমি ধীরে ধীরে গাড়ি নিয়ে গেটের দিকে এগিয়ে গেলাম। ঠিক সেই সময় বাবা খামটা খুললেন। হঠাৎ পুরো বাড়ি কাঁপিয়ে তার চিৎকার ভেসে এলো, নওরিন! আমি গেটের সামনে গাড়ি থামিয়ে এবার পিছনে তাকালাম। বাবা টলতে টলতে বারান্দায় বেরিয়ে এসেছেন, হাতে ধরা সেই চিঠি। মুখের সমস্ত রক্ত যেন এক মুহূর্তে শুকিয়ে গেছে। তিনি মাত্র প্রথম লাইনটা পড়েছেন, অবিলম্বে কার্যকর হচ্ছে। হক গ্রুপের বিরুদ্ধে আর্থিক জালিয়াতি, ভুল তথ্য প্রদান এবং চুক্তি লঙ্ঘনের অভিযোগে সকল ঋণ এককালীন পরিশোধের নোটিশ জারি করা হলো। কিন্তু তিনি এখনো জানতেন না, সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি ছিল অন্য জায়গায়। যে বিনিয়োগ প্রতিষ্ঠান এই নোটিশটি পাঠিয়েছে তার একমাত্র মালিক আমি, নওরিন হক। আমি অফিসে পৌঁছানোর আগেই বাবার 17টি মিসড কল জমে গেল। প্রতিটা কলই আমি উপেক্ষা করলাম। সবশেষে 18তম কলটি ধরলাম। ফোনের ওপাশে বাবার ভারী নিঃশ্বাস শোনা যাচ্ছিল। নওরিন, এখনই গাড়িটা ফিরিয়ে নিয়ে বাড়িতে আসো। আমি শান্ত গলায় বললাম, না। তিনি রাগে প্রায় চিৎকার করে উঠলেন, একটা পারিবারিক মজা নিয়ে তুমি 40 কোটি টাকা ঋণ একসঙ্গে পরিশোধের নোটিশ পাঠিয়ে দিতে পারো না। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, এটা সেই অপমানের জন্য নয় বাবা। ফোনের ওপাশে হঠাৎ নীরবতা নেমে এলো। আমি ডেস্কের উপর রাখা একটি মোটা ফাইল খুললাম। গত 18 মাস ধরে বাবা এবং আমার ভাই বোনেরা ভেবেছিল নর্থ ব্রিজ ক্যাপিটাল শুধু আরেকটি বিনিয়োগ প্রতিষ্ঠান। যখন কোনো ব্যাংক হক গ্রুপকে নতুন ঋণ দিতে রাজি হয়নি, তখন নর্থ ব্রিজ তাদের সব খেলাপি ঋণ কিনে নিয়েছিল, পরিশোধের সময় বাড়িয়েছিল, দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়েছিল। কিন্তু বাবা কোনোদিন জানার চেষ্টা করেননি এই প্রতিষ্ঠানের মালিককে। তিনি শুধু জানতেন টাকা সময় মতো চলে আসে, আর সেই সুযোগেই সবাই সীমা ছাড়িয়ে যেতে শুরু করেছিল। বড় ভাই রাকিব কোম্পানির নামে একটি বিলাসবহুল ইয়ট কিনে তার হিসাব লিখেছিল বিদেশি ক্লায়েন্ট পরিবহন খরচ। আপা এলিনা 3টি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ঘনিষ্ঠ লোককে কোটি কোটি টাকা পাঠিয়েছিল। আর বড় ভাই মাহিন কোম্পানির অ্যাকাউন্ট থেকে 4 কোটি টাকা নিজের ব্যক্তিগত হিসাবে সরিয়ে লিখেছিল জমি ক্রয়ের অগ্রিম। সবকিছুর অনুমোদন দিয়েছিলেন আমার বাবা, কারণ তার বিশ্বাস ছিল যে প্রতিষ্ঠান টাকা দিয়েছে তারা কখনো হিসাব খতিয়ে দেখবে না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা ছিল অন্য জায়গায়। আমার মা চলে যাওয়ার আগে তার সমস্ত শেয়ার 4 সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য একটি ট্রাস্ট তৈরি করেছিলেন। মা চলে যাওয়ার পর বাবা সেই নথি জাল করিয়েছিলেন, আমার অংশ কেটে পুরোটা বড় ভাই মাহিনের নামে লিখে দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন আমি তো অনেক আগেই পারিবারিক ব্যবসা ছেড়ে দিয়েছি, কখনো এইসব
এসব নথি পরীক্ষা করব না, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন নথির সত্যতা যাচাই করাই আমার পেশা। আমি কোনো সাধারণ হিসাবরক্ষক নই, আমি একজন ফরেনসিক অ্যাকাউন্টেন্ট। বাংলাদেশের বড় বড় ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং দুর্নীতি বিরোধী সংস্থাগুলো আর্থিক জালিয়াতির তদন্তের জন্য আমার প্রতিষ্ঠানের সাহায্য নেয়। নিজের পরিচয় গোপন রাখতে আমি অন্য একটি হোল্ডিং কোম্পানির মাধ্যমে নর্থ ব্রিজ ক্যাপিটালের মালিকানা রেখেছিলাম, কারণ বহু বছর আগে বাবা বলেছিলেন মেয়েদের হাতে টাকা থাকলে কোনো বড় ব্যবসায়ী তাদের বিশ্বাস করে না। আজ ভাগ্যের কি নির্মম পরিহাস, বাবার পুরো ব্যবসার ভবিষ্যৎ নির্ভর করছে সেই মেয়ের হাতেই। ফোনের ওপাশে বাবা ধীরে বললেন, তুমি ব্লাফ দিচ্ছ। আমি উত্তর দিলাম, তাহলে মাহিনকে বলুন। যে আইনজীবী আপনার জাল কাগজে সিল দিয়েছিল সে কিভাবে এমন একজন মানুষের স্বাক্ষর সত্য বলে নোটারি করলো যে এখন পৃথিবীতে বেঁচেই নেই। বাবার নিঃশ্বাস যেন থেমে গেল। আমি বলতে থাকলাম, মায়ের চলে যাওয়ার 6 সপ্তাহ পরে যে ট্রাস্ট সংশোধনের কাগজ তৈরি হয়েছে তার মূল কপি, মৃত্যু সনদ, অফিসের প্রবেশের রেকর্ড, টাকা লেনদেনের তথ্য এবং নিরাপত্তা ক্যামেরার ভিডিও সবই আমার কাছে আছে। বাবা কাঁপা গলায় বললেন, ভিডিও তো মুছে ফেলা হয়েছে। আমি শান্তভাবে বললাম, ডিলিট করা হয়েছে, কিন্তু কখনো সম্পূর্ণ মুছে যায়নি। কিছুক্ষণ নীরব থেকে তিনি কণ্ঠস্বর নরম করলেন, বাড়ি ফিরে এসো, আমরা বসে কথা বলবো। আমি কিছুই বললাম না। তিনি আবার বললেন, তোমাকে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা বানিয়ে দেব, পরিচালনা পর্ষদে জায়গা দেব, তুমি যা চাও তাই হবে, শুধু এই ঝামেলাটা শেষ করো। এক মুহূর্তের জন্য মনে হলো হয়তো এই প্রথম বাবা আমাকে যোগ্য বলে স্বীকার করছেন। ঠিক তখনই ফোনের ওপাশে রাকিবের চিৎকার ভেসে এলো, ওই বেয়াদবটাকে বলো আদালতে টেনে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। বাবার কণ্ঠ আবার বদলে গেল। আমি মৃদু হেসে বললাম, আপনার ইমেইলটা একবার দেখে নিন। ঠিক সেই মুহূর্তেই নর্থ ব্রিজ ক্যাপিটাল হক গ্রুপের প্রতিটি পরিচালক, ঋণদাতা এবং বীমা প্রতিষ্ঠানের কাছে ঋণ খেলাপির আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়ে দিল। পরদিন সকাল 9টায় জরুরি পরিচালনা পর্ষদের সভা ডাকা হলো। সঙ্গে সংযুক্ত ছিল সব আর্থিক লেনদেনের হিসাব, জাল নথির কপি এবং বাবা ও আমার 3 ভাই বোনের স্বাক্ষর করা ব্যক্তিগত দায়বদ্ধতার কাগজ। তবুও তারা বুঝতে পারেনি, ভয় দেখিয়ে এবার আর কিছুই থামানো যাবে না। সেই রাতেই মাহিন অফিসের গুরুত্বপূর্ণ নথি নষ্ট করার নির্দেশ দিল। এলিনা একজন প্রভাবশালী নেতাকে ফোন করলো। রাকিব বিদেশের একটি ব্যাংকে 2 কোটি টাকা পাঠানোর চেষ্টা করলো, কিন্তু তারা জানতো না কোম্পানির প্রতিটি সন্দেহজনক লেনদেন নজরদারির জন্য যে সফটওয়্যারটি বসানো হয়েছিল সেটি ডিজাইন করেছিলাম আমি নিজেই। রাত 2:13 সব সতর্কবার্তা, নথি এবং ডিজিটাল প্রমাণ আমি সংশ্লিষ্ট তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দিলাম। তারা জীবনে সবচেয়ে বড় ভুলটি করেছিল। যে মানুষটিকে তারা বছরের পর বছর অপমান করেছে সেই মানুষটাই ছিল এমন একজন যার কাজই হলো অপরাধের প্রতিটি চিহ্ন সংরক্ষণ করা। আসসালামু আলাইকুম, আপনাদেরকে এতক্ষণ একটা সংগৃহীত গল্পের প্রথম অংশ পড়ে শোনাচ্ছিলাম। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফিজ।